গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল, পর্ব ১৫। হ্যাঁ, ওই দেখুন বাইরে ভাড়া বাঁধা আছে। কথাটা মিথ্যে নয়। বাড়ির এপাশটায় বাস্তবিক ভাড়া বাঁধা আছে। সম্ভবত রাজমিস্ত্রি বা রঙের মিস্ত্রিদের কাজ চলছে। তবে আজ কোনো মিস্ত্রি নেই। জানালার কাচ গুলির ভাইব্রেশনে ফেটে গেছে। শব্দ হয় এমন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, হলে লোক জমে যেত। কাজ হয়েছে নিঃশব্দে। সুব্রত বলল, কিন্তু গোপীদা কোথায়? সোনালি চারদিক ঘুরে ঘুরে দেখছিল। কোথাও রক্তের চিহ্ন দেখতে পেল না সে। সুব্রত জানালা দিয়ে নিচে ঝুঁকে কিছু দেখছিল। হঠাৎ চাপা গলায় বলল, সোনালিদি, এদিকে আসুন। সোনালি প্রায় ছুটে গেল। কি সুব্রত বাবু? সুব্রত নিচের দিকে আঙুল দেখিয়ে বলল, কিছু দেখতে পাচ্ছেন? কি? নিচে কিছু ঝোপঝাড় রয়েছে, বোধহয় এবারের কিচেন গার্ডেন। দেখতে পাচ্ছেন? সোনালি ঝুঁকে দেখে বলল, পাচ্ছি। ভালো করে দেখুন, ঠিক জানালার সোজাসুজি নিচে একটা ঝোপের ভিতর থেকে একজোড়া পা বেরিয়ে আছে। সোনালি মাথা ঘুরে বোধহয় পড়েই যেত। সুব্রত ধরে ফেলে বলল, কার পা? আপনার? গোপীদা? আসুন আমার সঙ্গে, ব্যাপারটা দেখা দরকার। কিন্তু যাবে কি করে সোনালি? তার হাত পা কাঁপছে, বুকে প্রচণ্ড ধরফর, শ্বাসকষ্ট। বলল, সেই দৃশ্য আমায় দেখতে হবে। ভালো করে না দেখে কিছু ধরে নেওয়া কি ভালো? মনে হচ্ছে যার পা দেখা যাচ্ছে সে ৮ তলা থেকেই নিচে পড়ে গেছে। সোনালি বিবশ গলায় বলল, ৮ তলা থেকে? তাহলে কি বেঁচে থাকার কথা? হু নোজ, লেট আস সি। চলুক। নিচে নেমে গোপীনাথের মৃতদেহ পর্যবেক্ষণের মতো অবস্থা সোনালির নয়। তার শরীর যেন নেই হয়ে গেছে, মাথা সম্পূর্ণ বোধশূন্য। এত বিকল তার কোনোদিন লাগেনি। মনটা তার ভয় নয়, মনটা যেন দুর্ভেদ্য অন্ধকার। অবস্থাটা বুঝে সুব্রত একরকম তাকে ধরে ধরেই লিফট পর্যন্ত আনল। লিফটটাকে উপরে আনতে একটু সময় লাগলো। সুব্রত চাপা স্বরে বলল, স্বাভাবিক আচরণ করো, নইলে লোকে সন্দেহ করবে। নিচে নেমে তারা একজন ছোকরা দারোয়ানকে দেখতে পেল। একটা বাচ্চা চাওয়ালার সঙ্গে কথা বলছে। সুব্রত গিয়ে বলল, পিছন দিকে বাগানের মধ্যে কেউ পড়ে আছে। লোকটা হা করে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কে পড়ে আছে? সেটাই দেখা দরকার, আমাদের সঙ্গে এসো। আপনারা কোন ফ্ল্যাটের মেহমান? গোপীনাথ বসু, ৮ তলা, এসব সময় নেই। লোকটা একটা বেটে লাঠি হাতে নিয়ে উঠল। পেছনে বাস্তবিকই বিস্তর ঝোপঝাড়, ঘনবদ্ধ বাগান। ৮ তলা থেকে একটা প্রমাণ সাইজের মানুষ পড়ে যাওয়াতে যে তেমন শব্দ হয়নি, তার দারোয়ানের আচরণই বোঝা যাচ্ছে। শব্দটা সে শুনতে পায়নি। মস্ত একটা কামিনী ঝোপ ভেদ করে লোকটা পড়েছে। ঝোপের মধ্যেই আটকে আছে তার দেহ, শুধু পা দুটো বাইরে। পায়ে বিদেশি দামি জুতো, পরনে ফেডেড জিন্সের প্যান্ট, গায়ে একটা জিন্সেরই শার্ট। না, লোকটা গোপীনাথ নয়। এ লোকটা ছোটখাটো, রোগার দিকেই। হাত থেকে একটা স্টেনগান গোছের জিনিস ছিটকে ঝোপেই আটকে আছে। দারোয়ান চেঁচালো, কে লোকটা? সুব্রত তাকে ধমক দিয়ে বলল, চেঁচাচ্ছ কেন? পুলিশে খবর দাও। দারোয়ান বলল, উনি তো ফ্ল্যাটের লোক নন। লোকটার মুখ ভালো করে দেখে নিল সুব্রত। না, এ ফ্ল্যাটের লোক তো নয়, এর দেশেরও লোক নয়। স্পেন বা দক্ষিণ আমেরিকার মানুষ। গায়ের রং বাদামি, মোটা গোফ আছে। সোনালি প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে স্থির চোখে লোকটিকে দেখছিল। সোনালিদি, এবার স্বাভাবিক হন। সোনালি মাথা নেড়ে বলল, স্বাভাবিক হব? কি করে হব বলুক তো? এসব কি হচ্ছে? আপনার গোপীদাই বা কোথায়? তা জানি না, তবে মনে হচ্ছে এ লোকটাই ভাড়া বেয়ে উঠে গোবিদাকে গুলি করার চেষ্টা করছিল। তারপর কি হয়েছে?
সেটাই তো বুঝতে পারছি না। দারোয়ানটা হঠাৎ লোকটার পা ধরে টানা হেঁচড়া করতে যাচ্ছিল। সুব্রত ধমক দিয়ে বলল, ওরকম করবে না, পুলিশ খেপে যাবে। তাহলে কি করব স্যার? থানায় খবর দাও, বাড়িতে কারো টেলিফোন নেই, যাও তাড়াতাড়ি। লোকটা চলে গেল। আমরা কি করব সুব্রতবাবু? চলুন গফিদার ফ্ল্যাটে গিয়ে একটু কফি খাওয়া যাক। কি যে বলেন সোনালিদি, আমাদের যে অপেক্ষা করতেই হবে, চলো। তারা আবার উপরে এলো, ফ্ল্যাটে ঢুকল। সোনালি বলল, কফিটা আমি করে আনছি। সুব্রত চারদিকটা ঘুরে দেখছিল, জবাব দিল না। হঠাৎ টেলিফোন বেজে উঠতেই সুব্রত একরকম দৌড়ে গিয়ে সেটা ধরল। হ্যালো, একটা সতর্ক সরু গলা বলল, কে? কাকে চাই? গভীরাত বসু আছেন? না, নেই। কিন্তু চুপ করে থেকে গলাটা হঠাৎ মোটা হয়ে গেল। কে রে, সুব্রত নাকি? হ্যাঁ গোপীদা, আপনি বেঁচে আছেন? আছি। আজকাল বেঁচে থাকাটাই কেমন অভ্যাস হয়ে যাচ্ছে। ফ্ল্যাটে একই কাণ্ড হয়ে আছে, সেজন্যই একটু গা ঢাকা দিতে হয়েছে। কি হয়েছিল বলবেন? খুব সাংঘাতিক ব্যাপার। দুপুরে কম্পিউটার নিয়ে বসেছিলাম, কিছু কাজ ছিল। হঠাৎ কি হলো জানিস? ঘরের স্বাভাবিক আলোর প্যাটার্নে একটা সূক্ষ্ম চেঞ্জ ঘটল, খুবই সূক্ষ্ম। বাঁদিকে চেয়ে দেখলাম সার্সের বাইরে একটা মাথা উঠে আসছে, একটা নলজানো দেখতে পেলাম। তারপর বিশ্বাস করবি না সেই ঘটনা, কোথায় দৌড়ে পালাবো তা নয়, আমি শটান মেঝেতে শুয়ে রাইসাত হাত দিয়ে ওই জানালার দিকে এগিয়ে গেলাম। লোকটা সার্সিডের ভিতরে এলোপাথারি গুলি চালাচ্ছিল। সর্বনাশ! আমাকে যখন দেখতে পায়, আমি জানালার কাছে পৌঁছে গেছি। আপনি কি পাগল? না, আমি বুদ্ধিমান। লোকটা শেষ চেষ্টা করেছিল আমাকে ঝাঁঝরা করে দিতে। আমি শুধু হাত বাড়িয়ে ওকে একটা ধাক্কা দিয়েছি। এত সাহস ভালো নয় কবিতা। লোকটা কি মরে গেছে? হ্যাঁ, না মরলেও মরবে। দিস ইজ মাই ফার্স্ট মার্ডার। এটা মার্ডার নয় কবিতা, সেলফ ডিফেন্স। যে কোনো ঘটনারই একটা ধাক্কা আছে। গোপীনাথ ধাক্কাটা এখনো সামলে উঠতে পারেনি। একটা লোক, সে হোক না তো তাই, তার হাতেই খুন হয়েছে। এই নগ্ন সত্যটা সে ভোলেই বা কি করে? আত্মরক্ষাতে খুন যে খুন নয় তাও সে জানে, তবু কি মনটা মানছে? টেলিফোনে সুব্রতর মোলায়েম গলা বলে যাচ্ছিল, আপনি মোটেই এটাকে হোমিসাইড হিসেবে নিবেন না। আপনি লোকটাকে ধাক্কা না দিলে লোকটি অবশ্যই আপনাকে খুন করত। বুঝেছেন ব্যাপারটা? বুঝেছি, তবু আমার খুব নার্ভাস লাগছে। আপনি এখন কোথায় গোপীরা? একটা পাবলিক কল বুথ থেকে কথা বলছি, গড়িয়াহাটে। শুনুন, আপনার এখন আর এই ফ্ল্যাটে আসার দরকার নেই। আমার মনে হয় এখন কিছুদিন অন্যত্র যাওয়াই আপনার পক্ষে ভালো। দূর বোকা। বোকা বলছেন কেন? লোকটা কোন তলা থেকে পড়েছে, কেন পড়েছে সব পুলিশের জানা নেই, কিন্তু তদন্তের সময় পুলিশ যদি দেখে যে আমি সন্দেহজনকভাবে অনুপস্থিত, তাহলে দোষটা আমার ঘাড়ে চাপাতে সুবিধা হবে। সুব্রত একটু ভেবে বল, বাহ, বেশ বলেছেন তো। কিন্তু সন্দেহ করার কারণ তো থেকে যাচ্ছে। আপনার ঘরের দেয়াল, মেঝে সর্বত্র গুলির দাগ। পুলিশ এলে তো জলের মতো বুঝতে পারবে যে লোকটা কোন ফ্ল্যাটে ঘটনা ঘটাতে এসেছিল। তখন তো আপনাকেই সন্দেহ করবে। নাও করতে পারে। আমি যদি বলি যে ঘটনার সময় আমি ঘরে ছিলাম না এবং লোকটা অ্যাক্সিডেন্টালি ভাড়া থেকে পড়ে গেছে, পুলিশ বিশ্বাস করবে কি? করবে। কারণ লোকটা বিদেশি, বাসের ভাড়ায় ওঠার অভিজ্ঞতা নেই। তার উপর লোকটা একটা হাই ইম্প্যাক্ট অটোমেটিক অস্ত্র চালাচ্ছিল। খুবই রিস্ক ছিল কাজটায়। সুব্রত ফের একটু চুপ করে থেকে হঠাৎ বলল, আপনি না একটু আগে বলছিলেন যে আপনি নার্ভাস বোধ করছেন? করছেই তো। যে নার্ভাস ব্রেন তার যে নার্ভাস তার ব্রেন এত চমৎকারভাবে কাজ করে কিভাবে? গোপীনাথ একটু হেসে বলল, মাথা বেঁচেই তো খায়। আমাদের বুদ্ধিজীবী বলা যায়, বলা হয়। সেটা ভুললে চলবে কেন? যাকগে, তাহলে আপনি ফ্ল্যাটটা ছাড়বেন না? ফ্ল্যাটটা ছাড়লে এবং গা ঢাকা দিলে আমি বাঁচব বটে, কিন্তু ঘটনাগুলো আমাদের হাতের বাইরে চলে যাবে। আর বাঁচলেও সেটা হবে সাময়িক,
আমার পেছনে যারা লেগেছে তারা খুনের ফেরিওয়ালা। একেকটা খুনের জন্য যদি একটি বিশেষ ব্যক্তিকে খুনের চুক্তি থাকে, তাহলে বিরাট টাকার লেনদেন হয়। বুঝলি? বুঝলাম। তাই ওরা সহজে হাল ছাড়বে না। যেখানেই পালাই খুঁজে বের করবে। ডেড বডিটা কি ওখানেই পড়ে আছে? হ্যাঁ, কেউ বুঝতেই পারেনি যে একটা লোক পড়ে গেছে নিচে। এমনকি দারোয়ানও নয়। সুতরাং আই উইটনেস নেই। না বপিদা, আপনি বোধহয় নিরাপদ। মোটেও নয়। কেন বলুন তো? আশেপাশে মেলা হাই রাইজ বাড়ি আছে। সেসব বাড়ি থেকে কেউ যে ঘটনাটা দেখেনি তার কি বিশ্বাস আছে? এখনই হয়তো মুখ খুলবে না, কিন্তু সময় মতো হয়তো বলে দিবে। ও, আপনি তো ভীষণ সমস্যায় ফেললেন গোপীদা। যাই বলছি তাই উড়িয়ে দিচ্ছেন। ওরে বিপদে পড়ে এখন আমার যে বাস্তব বুদ্ধি আর কাণ্ডজ্ঞান হয়েছে একটু। তাহলে কি করবেন? রিস্ক নিয়ে ওই ফ্ল্যাটেই থাকবো, তবে অজুহাতগুলো ভাবতে হবে। একা থাকবেন? ধোঁকা থাকার বিপদ আছে। ২ নম্বর লোকটিকে প্রথমত বিশ্বাস করা যাবে না। দ্বিতীয়ত ২ নম্বর লোকটিকে খামোখা বিপদে ফেলা হবে। কেউ যদি স্বেচ্ছায় বিপদের ঝুঁকি নেয়? তুই নিবি আমি জানি, কিন্তু তোর বউ বাচ্চা আছে। তো তোকে এই বিপদ টেনে আনার চেয়ে আমার গলায় দড়ি দেওয়া ভালো। আমি নই, তবে আমি ছাড়াও কেউ থাকতে পারে। গোপীনাথ একটু চুপ করে থেকে বলল, আমার কেউ নেই তুই তো জানিস। আমি যে একা হয়ে গেছি, এই একাই এখন আমার অভ্যাস। গোপীনাথ একটু চুপ করে থেকে বলল, আমার কেউ নেই তুই তো জানিস। আমি যে একা হয়ে গেছি, এই একাই এখন আমার অভ্যাস। না রে, তুই আমাকে নিয়ে ভাবিস না। আমি না ভাবলেও কেউ কেউ ভাবছে। তুই কি সোনালীকে মিন করছিস? কেন রে? ও মেয়েটার সেন্টুতে খোঁচা দিয়ে কেন এই বিপদের মধ্যে ঠেলে দিবি? ও মতলব ছাড়। সোনালীর আমার প্রতি কোনো দুর্বলতা নেই, আমি জানি। আমার দুঃখের আর বিপদের কথা ওকে শুনিয়ে তুই প্রায় ওকে ফোর্স করছিস বলে আমার বিশ্বাস। এ কাজটা ঠিক হচ্ছে না। লিভ সোনালী অ্যালোন। আপনাকে নিয়ে পারা যায় না। আপনি এত স্টাবার্ন। শোন না পাগলা, রোজবারে আর মনোজ কি বলেছে? তারা আপনাকে ৳১,০০,০০০ বেতন এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্সের জন্য মাসে আরও ৳৫০,০০০ দিতে চায়। অবশ্য অফার নেগোশিয়েবল। গোপীনাথ নাকশিদকে বলল, ১,৫০,০০০ মাত্র? আরে না, আরও উঠবে। প্লাস আপনার সিকিউরিটি। সিকিউরিটি তো তুই অ্যাকসেপ্ট করতে চাইছিস না। লুলু না কি যেন নাম লোকটার। হ্যাঁ, আপনি কোম্পানির সিকিউরিটি না নিয়ে নিজস্ব সিকিউরিটির ব্যবস্থা করতে পারেন। খরচ ওরা দিবেন। গুড। আপনার অফার কি? এটা গরিব দেশ, খুব বেশি চাওয়া হয়তো ঠিক হবে না। দেশ গরিব হোক, ওরা তো গরিব নন। বছরে কয়েক কোটি ডলার টার্নওভার। আপনি ছাড়বেন কেন? ঠিক আছে, বেতনটাকে ৩ গুণ করে দিতে বল। তার মানে ৩,০০,০০০? হ্যাঁ, আর ওই ৫০,০০০। রেটটা চিপ হয়ে গেল না? আরে না, ওটা তো স্টপ গেট ব্যবস্থা। গোপীদা, আপনি সাক্ষীতে কত বেতন পাতেন? সে অনেক টাকা, আমার হিসেব নেই। তবে ফেবুলাস সামথিং ব্যাংকে জমা হতো। টাকা রোজগারটা আমার কাছে অর্থহীন লাগে এখন। কোনো মানে হয় না। টাকা খরচা করারও কোনো পথ পাই না। গরিবদের দিলে পারেন তো। দুর্বোকা, তর্কের ধারণা গরিবদের টাকা বিলিয়ে দিয়ে তাদের উপকার করা যায়। টাকার ব্যবহার গরিবরা জানেই না। উল্টাপাল্টা খরচ করে, মদটদ খায়, ফুর্তি করে। গরিবদের যদি কখনো দিতে হয় দিবি, কিন্তু আন্ডার গাইডেন্স। নাইলে ওই টাকা কারো কারো বিপদ ডেকে আনতে পারে। বুঝলাম। এবার আপনি ফ্ল্যাটে চলে আসুন, আমরা অপেক্ষা করছি। আমরা? আমরাটাকে? আমি আর আমার এক কলিগ। কলিগকে টেনে এনেছিস কেন? ইনি ভালো সিকিউরিটির কাজ জানেন বলে এনেছি। তোকে তো বলেইছি আমার সিকিউরিটি গার্ড লাগবে না। তবু দেখুন, পছন্দ না হলে ফিরিয়ে দিবেন। তোকে নিয়ে আর পারা যায় না। পুলিশ এসেছে? উঁকি মেরে দেখ তো। এখনো আসেনি গোপীদা। গুড, আমি আসছি। গোপীনাথ ফোন রেখে দেওয়ার পর সুব্রত ফোনটা ধীরে নামিয়ে রেখে ফিরে সোনালীর বিবর্ণ মুখ দেখতে পেল। কি বলছিল ও?
গভীরাকে যতটা ইমপ্র্যাকটিক্যাল ভাবতাম ততটা নন, ক্লিয়ার ব্রেনে ভাবছেন, ডিটেলসে ভাবছেন, দ্যাটস এ গুড সাইন। সোনালি দুর্বল গলায় বলল, কিসের গুড সাইন বলুন তো? আপনারা কি পাগল হয়ে গেলেন? এরকম ঝাঁকে ঝাঁকে গুলি ছুড়ে গেছে, আর একটু হলেই তো মরতো। গুড সাইন কিসের? আছে সোনালি দি, ইজ লিভিং ডেঞ্জারাসলি, ঠিক কথা, কিন্তু উনি যে সিচুয়েশনটা সম্পর্কে সচেতন, সেটাও তো একটা প্লাস পয়েন্ট। এসব হিয়ালি আমি বুঝতে পারছি না। সুব্রত একটু হেসে বলল, আসলে বিপদ দেখে আপনি খুব ঘাবড়ে গেছেন, যাওয়ারই কথা, কিন্তু গোপীরা ঘাবড়াননি। কি হয়েছিল বলল? লোকটা যখন দাঁড়াবে উপরে উঠছিল, তখন গোপীদা কম্পিউটারে কাজ করছিলেন। উনি বললেন উনি ঘরের আলোয় খুব সূক্ষ্ম একটা চেঞ্জ টের পেয়েছিলেন। বুঝলেন? বুঝলাম। না সোনালিদি, বোঝেননি, আরো তলিয়ে ভাবুন। নরমালি এত সূক্ষ্ম চেঞ্জ ধরাটা খুব স্বাভাবিক ব্যাপার নয়, বিশেষ করে যখন আপনি খুব মন দিয়ে কোনো কাজ করছেন। ও, তাই বুঝি। তার মানে কি জানেন তো, গোবিদার সিক্স সেন্স খুব ভালো কাজ করছে। আর এই সিচুয়েশনে সবচেয়ে ভালো খবর, ইট উইল সেভ হিম। সোনালি ভ্রু কুচকে বলল, কিন্তু একদিন যদি সিক্স সেন্সটা ফেল করে তাহলে কি হবে? সুব্রত নিপাট ভালো মানুষের মনে বলল, সেজন্যই তো আপনাকে দরকার। আমাকে? বিস্মিত সোনালি বলল, আমাকে দিয়ে কোনো কাজ হবে? গোপীদার এখন বোধহয় সবচেয়ে বেশি প্রয়োজন আপনাকে, নইলে এই ত্রিভুবনে গোপীদার আর কোনো বন্ধু নেই। কেন? আপনিই তো আছেন। হ্যাঁ, আমি গোপীদার খুব বিশ্বস্ত বন্ধু বটে, কিন্তু আমি ২৪ ঘন্টার বন্ধু নই। আপনার গোপীদার কোনো বন্ধু নেই কেন বলুন তো? যারা জিনিয়াস তারা একটু বন্ধুহীন হয় আসলে। ইন্টেলেকচুয়ালি তারা এত হাই যে সমান মাপের মানুষ পাওয়া মুশকিল। তাছাড়া ইগো প্রবলেম তো থাকেই। তবু স্বীকার করবেন না যে আপনার কবিতা স্বার্থপর? সুব্রত সবাইকে মাথা নেড়ে বলল, না সোনালিদি, কবিতা একজন হেল্পলেস ম্যান। কতটা অসহায় তা হয়তো আপনি জানেন না। এমনিতে উনি একটু আনসোশাল, সংসারী নন, তারপর কাজ পাগল। আর এখন তো ঘোরতর বিপদে পড়ে সম্পূর্ণ এক্সকমিউনিকেটিভ। উনি চাকরিটা নিতে চাইছেন কেন জানেন? টু বি ইন হিম দ্যাট গেম এগেইন। চাকরিতে জয়েন করলে বিপদও আছে। ইউ উইল হ্যাভ টু লিভ অ্যান এক্সপোজড লাইফ, ইজি টার্গেট। কবিতার সত্যিই কোনো বন্ধু নেই সোনালিদি। সোনালি গম্ভীর হলো, চিংচিতেও, হয়তো উদ্বিগ্ন, সামান্য ধরা গলায় বলল, তো চাকরিটা পড়তে দিচ্ছেন কেন? বারণ করুন না। বারণ করার আমি কে? তারপর আমার অধিকার সামান্য। তাছাড়া ওর অল্টারনেটিভে বাকি, পালিয়ে থাকলেও খুব সুবিধা হবে না। ওর পেছনে কারা লেগেছে তা তো বুঝতেই পারছেন, দুনিয়ার সবচেয়ে কৃতবিদ্য খুনিরা। তাছাড়াও এক তরফ নয়, দুই তরফ। উনিও সেই কথাই বলছিলেন। পালিয়ে থেকে হবে নাকি, বরং ঘটনা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে। সোনালি ভাবছিল, ভ্রু কোঁচকানো এবং দাঁত দিয়ে ঠোঁট কামড়ে থেকে একটু বাদে বলল, আমার কি করা উচিত তা বুঝতে পারছি না। যদি ইচ্ছা করে তবে গোপীরাকে বাঁচানোর একটা চেষ্টা করতে পারে। আপনি তো জানেন, উই আর নো মোর রিলেটেড অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। উই নেভার গুড ফ্রেন্ডস। সত্যি বলতে কি, ওয়ের ভি লিটল প্রাউড। ওর সঙ্গে আমার দেখা হতো খুবই কম। আমি গোপীদাকে জানি সোনালিদি, লোকটা ওই রকমই, কাণ্ডজ্ঞানের বেশ অভাব, কিন্তু হোপফুলি হি হ্যাজ চেঞ্জড। সে প্রমাণ সাপেক্ষ। আচ্ছা আচ্ছা, লেট হিম কাম। সোনালি একটা শ্বাস ফেলে বলল, আমি বরং চলে যাই। আমাকে দেখলে হয়তো খুশি হবে না। হু নোস, একটু থেকেই যান। হয়তো ভাববে আমি রি এন্ট্রি চেষ্টা করছি। গোপীদা কি মিন মাইন্ডেড সোনালিদি? লোকটাকে আমি ভালো চিনি না। কে কাকে চিনে, চিনতে সময় লাগে। সোনালি নিরস্ত্র হলো। তারপর কে জানে কেন রান্নাঘরে গিয়ে ঢুকলো। হয়তো গোপীনাথ আসার মুহূর্তে সামনে থাকতে চায় না। বাইরে মোটামুটি অন্ধকার হয়ে আছে। গোপীনাথ একটু দেরি করছে আসতে। কৌতূহলী সুব্রত জানালার নিচে তাকাল। হ্যাঁ, পুলিশ এসেছে। কয়েকজন পুলিশ এবং বেশ কিছু কৌতূহলী লোক। ডোরবেল বাজল। সুব্রত গিয়ে দরজা খুলতেই গোপীনাথের হাসিমুখ দেখা গেল।
কিরে, আপনার জন্য আমরা ভেবে সারা হচ্ছে আর আপনি দিব্যি হাসি হাসি মুখ করে ঘরে ঢুকছে। তবে কি কাঁদবো রে? তবে আমার বোধহয় শোকাত্ম মুখ নিয়েই থাকা উচিত। কিন্তু কি হচ্ছে জানিস? কি হচ্ছে? আই এম এনজয়িং দ্য লাইফ থরলি। যত ঘটনা ঘটছে ততই ভালো লাগছে। বুঝলি রে পাগলা, মাঝে মাঝে মনে হচ্ছে আমি এত ভালো কোনোদিন থাকিনি। বটে, এক্স্যাক্টলি। ভাবছি পাগল হয়ে গেলাম নাকি। সুব্রত মাথা নেড়ে বলল, পাগলামি হলে টের পেতাম। এখন কি করলাম জানিস? কি করলেন? নিচে গিয়ে ৫ জনের সঙ্গে দাঁড়িয়ে দিব্যি ডেড বডিটা দেখলাম। পুলিশ অফিসারের সঙ্গে একটু ঠাট্টা ইয়ার্কিও করলাম, একটুও ঘাবড়ে যায়নি। অথচ লোকটা একটু আগে আমার হাতেই। ফের গোপীদা, যাকগে। এনিওয়ে, আই এম নাও এ ভেরি কনফিডেন্ট ম্যান। মনে হচ্ছে আমার আরো একজোড়া চোখ, আরো একজোড়া কান এবং মগজে আরো কিছু ঘিলুকেও সাপ্লাই দিয়েছে। দাঁড়া, আগে পোশাকটা পাল্টাই। গোপীনাথ শীষ দিতে দিতে স্বরঘরে গিয়ে ঢুকল এবং কিছুক্ষণ পরে পরিষ্কার একটা সাদা লুঙ্গি এবং গেঞ্জি চড়িয়ে বেরিয়ে এলো। বলল, মুশকিল কি জানিস? মাঝে মাঝে বড্ড খিদে পায়। খিদে? হ্যাঁ। তোর ক্যাটারাররা দুবেলা সেই মিল সার্ভ করে যাচ্ছে ঠিকই, কিন্তু জল খাবার তো দেয় না। ওটা আমাকে বানিয়ে নিতে হয়, কিন্তু সব সময় হয় না, খেয়ালও থাকে না। তখন খিদে চেপে জল খেয়ে সময়টা কাটিয়ে দিতে হয়নি। হ্যাঁ, তোর সেই কোয়ালিটি কোথায়? বিদায় করে দিয়েছিস? হয়তো বিদায় হতে চাইবে না। বটে, কিন্তু তাকে তো আমার দরকার নেই। কে জানে দরকার আছে কিনা, আগে আলাপ তো হোক। রান্নাঘর থেকে সোনালি বেরিয়ে এলো, হাতে একটা ট্রে। তাতে কফির কাপ, টোস্ট অমলেট এবং কাটা ফল বিভিন্ন প্লেটে সাজানো। কিছু কাজু বাদামও দেখা যাচ্ছিল আলাদা পিরিচে। গোপীনাথের সামনে টেবিলে রেখে যখন দাঁড়ালো সামনে, তখন গোপীনাথ যেন কথা কিছুক্ষণ হারিয়ে গেল যেন সকলের মুখ থেকে। বেশ কিছুক্ষণ স্তম্ভিত থেকে গোপীনাথ খুব স্মিত গলায় বলল, তুমি? সোনালি মুখখানা যেন দাঁতে দাঁত চেপে কঠোর করে বলল, হ্যাঁ। আসতে হলো। আমি তো সুব্রতকে বারণই করেছিলাম তোমাকে ডিস্টার্ব করতে, ও কথা শুনল না। ও আমি এনেছে কে বলল? সুব্রত আনেনি। আমার ইচ্ছে না হলে কি আনতে পারতো? গোপীনাথ বোধহয় লজ্জা ও সংকোচে মাথা নিচু করে বলল, তুমি নিজের ইচ্ছায় আমার সঙ্গে দেখা করবে ভাবিনি। আমার বড্ড অসময়ে এলে। কিসের অসময়? তুমি কি করেছ? গোপীনাথ অসহায়ভাবে মাথা নেড়ে বলল, কোনো দোষ করেছি বলে তো মনে হয় না, কিন্তু ঘটনার একটা ঘূর্ণির মধ্যে পড়ে গেছি। আমার কাছাকাছি কেউ থাকুক আমি চাই না। হি অর শি উইল বি মর্টাল ডেঞ্জার। সে তো খানিকটা আজ পাচ্ছি। এরকম সাংঘাতিক অবস্থায় তুমি থাকছো কি করে? একটু ম্লান হেসে গোপীনাথ বলল, থাকছে আর সাথে ছাদে থাকতে হচ্ছে, যাব কোথায়? অন্তত কিছুদিনের জন্য তো লুকিয়ে থাকা যায়। গোপীনাথ মাথা নেড়ে বলে, কোথায় লুকাবো? যেখানেই যাব সেখানেই ঘটনা ঘটবে। যাদের কাছে যাব তারা বিপদে পড়বে। আমি এখন অছুত। আমার কাছে তোমাদের আসার দরকার নেই। দেখেছ তো কি কাণ্ড হয়ে গেল আজ? সাবমেশিন গান দিয়ে বৃষ্টির মতো গুলি চালিয়ে যাচ্ছিল। সোনালি একটু রেগে গিয়ে বলল, একটা কারণ তো থাকবেই। কারণ তো আছে। আদ্রের রিসার্চ নিয়ে টানা হেচড়া চলছে। সলিড ফুয়েল নিয়ে রিসার্চ। জিনিসটা যদি তৈরি করা যায় তাহলে খুব লাভজনক। তাই কম্পিটিটররা নেমে পড়েছে। আদ্রের ঘাড়ের দায় তোমার ঘাড়ে চাপাচ্ছে কেন? অনেকের ধারণা কাজটা হয়তো আমি শেষ করতে পারি। সোনালি, তোমার পাসপোর্টটা কি ভ্যালিড আছে? কেন থাকবে না? আছে। ও, বলে গোপীনাথ একটু কাতর শব্দ করল। কি হলো? গোপীনাথ ফের ম্লান হেসে বলল, আমার তো কোনো কালে কাণ্ডজ্ঞান বলে কিছু ছিল না। তোমার সঙ্গে যে ছাড়াছাড়ি হয়ে গেছে সেটা ভুলে এখন একটা অন্যায্য আবদার করতে যাচ্ছিলাম। সোনালি ভ্রু কুঁচকে চাপা গলায় বলল, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। আয় রে সুব্রত। সুব্রত কফিতে চুমুক দিয়ে বলল, আমারও পাসপোর্ট আছে। আমি একবার হংকং গিয়েছিলাম।
কোনো কাজ থাকলে বলতে পারে। তুই রোম শহরটা চিনিস না, সোনালি চেনে। রোমে কোনো কাজ আছে? হ্যাঁ, কিন্তু বিপজ্জনক কাজ। কি কাজ? একটা বন্ধ ফ্ল্যাটে ঢুকে একটা জিনিস খুঁজতে হবে। কি জিনিস? আদ্রের ডায়েরি। কোনো ফর্মুলা আছে নাকি? কি আছে জানি না, তবে ওর পেপারসের ডায়েরিটার রেফারেন্স আছে বারবার। কাজটা কি খুব শক্ত? খুব শক্ত। তাহলে সোনালিদিকে বলছেন কেন? গভীরাত মাথা নেড়ে বলল, ঠিক কাজ করিনি। আমার মাথাটা ঠিক নেই কিনা। সোনালি একটু দূরে সোফায় বসে কফিতে চুমুক দিয়ে বলল, কি ঠিক করেছ? আমার ছোঁয়া কিছু খাবে না? সে কি বলে তাড়াতাড়ি কফির কাপ তুলে নিল কপিনা। তারপর বলল, আমার সবকিছুই ডিসকর্ডে চলছে, সঙ্গতিহীন আচরণ। তবে ইনস্টিংক্ট কাজ করছে, ভালো কাজ করছে। সোনালি বলল, আমাকে অনভিপ্রেত মনে হলে সেটা বলে দাও, তাহলে আমি আর আসবো না। গভীরাত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অনভিপ্রেত মনে হবে কেন? তা নয়, তবে তোমাকে আমার কাছে আর আসতে হবে না। শোনো, তুমি আমাকে সহ্য না করতে পারলে আমি আসবো না ঠিকই। তুমি যদি বিপদের ভয় আমাকে তাড়াতে চাও তাহলে আসবো। কেন সোনালি, তুমি এসে কি করবে? তা জানি না, পরে ভাববো। সুব্রতবাবু, আপনি আমার বাড়িতে খবরটা দিয়ে দিবেন কি যে আমি এই ভদ্রলোকের ফ্ল্যাটে আছি এবং হয়তো কয়েকদিন থাকবো। ওহ, সোনালিদি বাঁচালেন। গোপীনাথ মুখ গোমরা করে বলল, তুই যে এত ইডিয়েট তা জানতাম না। মাথার ব্রেসেলগুলো তো একদম ইনঅ্যাক্টিভ দেখছি। শোনো মিস্টার বোস, আমি থাকছি। সোনালি, প্লিজ। একটা কারণেই থাকছি যে দুটো মাথা সবসময়ই একটি মাথার চেয়ে বেশি কাজের। তোমাকে বাঁচানো দরকার। গোপীনাথ কফি খেল, তারপর হঠাৎ টোস্টের প্লেটটা টেনে নিয়ে গোঘ্রাসে খেতে লাগলো। বলল, অনেকক্ষণ খিদে পেয়েছে, খাই। সোনালি সুব্রতর দিকে চেয়ে বলল, আপনাকে একটু সাহায্য করতে বললে করবেন কি? করব, বলুন। আমার কিছু জিনিস চাই, একটা চিরকুট দিচ্ছি। আমার মাকে দিবেন, মা সব গুছিয়ে দিবে। সেটা আমার কাছে এখানে পৌঁছে দিতে হবে। এটা কোনো কাজ হলো? চিরকুটটা লিখে ফেলুন, এনে দিচ্ছি। গোপীনাথ শুধু বলল, অভাবত। কফি খেয়ে সুব্রত চটপট বেরিয়ে গেল, বলে গেল, ঘন্টা দুয়েকের মধ্যে আসছি, ততক্ষণে আপনারা সেটেলমেন্টে আসুন। সুব্রত চলে যাওয়ার পর সোনালি বলল, শোনো, আমি স্বামী স্ত্রীর সম্পর্কটাই এখন আর বিশ্বাস করি না। বিয়ে জিনিসটার উপর কোনো আস্থা নেই আমার, কিন্তু বন্ধুত্ব জিনিসটাকে মানি। তুমি আমাদের বিয়েটাকে ভুলে গেলে ভালো হয়। আমি আজ বন্ধুর মতো এসেছি, নট অ্যাজ অ্যান এক্স ওয়াইফ। গোপীনাথ হঠাৎ মুখ তুলে সোনালির চোখে চোখ রেখে বলল, তুমি কখনো আমার বন্ধু ছিলে? আমাদের বন্ধুত্বের রিলেশনটাই বা কিভাবে হলো? আমরা একসঙ্গে কিছুকাল তো ছিলাম, ওই পর্যন্তই। একসঙ্গেও কি ছিলাম? সেটা তোমার দোষ। কবুল করছি, আমি তোমাকে কোম্পানি দেইনি, আমি বর্বরের মতো ব্যবহার করেছি। তাই আমরা যেমন স্বামী স্ত্রী হইনি, তেমন বন্ধু হয়ে উঠিনি। তাই আজ হঠাৎ তোমার এই বন্ধুর মতো আগমনটা অস্বাভাবিক। সোনালি খোঁচা খেয়ে লাল হলো, তীব্র গলায় বলল, তুমি তো সত্যিই বর্বর, কারো বন্ধুত্ব পাওয়ার যোগ্যও নয়। গোপীনাথ হিংসেতল গলায় বলল, শোনো, আমি বর্বর হলেও আমার কতগুলো নিজস্ব মরাল ভ্যালুজ আছে। নিঃসম্পর্কের কোনো মহিলার সঙ্গে এক ফ্ল্যাটে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সোনালি কথায় ছিটকে উঠে দাঁড়ালো, তীব্রতর গলায় বলল, তোমার মনোনীতি শুনলে আমার হাসি পায়। ইউ আর অলওয়েজ এ লায়ার, এ চিট, এ টিচ। ঠান্ডা গলায় গোপীনাথ বলল, হ্যাঁ, ঠিক কথা। আমার ওসব দোষও আছে। যদি জানোই তাহলে হঠাৎ আজ বন্ধুত্ব পাতাতে এলে কেন? কেন বলে তোমার মনে হয়? মেবি ইউ আর আফটার মাই মানি। উত্তেজিত সোনালি দাঁতের দাঁত ঘষে বলল, মানি? মানি? লজ্জা করল না বলতে? যখন রোম থেকে সুব্রতকে ফোন করে আমাকে সর্বস্ব দিতে চেয়েছিল, তখন কে রিফিউজ করেছিল? আপনারা শুনছিলেন
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বিড়াল সাদা বিড়াল পর্ব ১৫।